রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, অর্থনীতি শুধু সংখ্যার মেলা নয়, সমাজনীতি কেবল তত্ত্বের জাল নয়, আর দুর্নীতি শুধু শিরোনামে আটকে থাকা গল্প নয়। যে কথাগুলো আমরা প্রতিদিন শুনি কিন্তু সহজভাবে বুঝতে পারি না, যে সিদ্ধান্তগুলো আমাদের জীবন বদলে দেয় কিন্তু কেউ সহজ করে বলে না। এখানে আমরা চেষ্টা করব জটিল কথাকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে, অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করে তুলে ধরতে। এখানে কথা হবে সহজে, প্রশ্ন হবে সোজা সাপটা, যেন আপনি সহজে বুঝতে পারেন, ভাবতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমন্ত্রণ কঠিন কথা সহজে, সাথে আছি তানিয়া হারুন। পদত্যাগের একদিন পর কড়া প্রহরায় বঙ্গভবন ছেড়েছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ। রাষ্ট্রপতির পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন সরে দাঁড়ানোর পর তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি তুলেছে জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইনকিলাব মঞ্চ। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সদ্য বিদায়ী রাষ্ট্রপতির পদত্যাগ সংবিধান সম্মতভাবে হয়েছে এবং তাকে গ্রেফতারের মতো কোনো বিষয় সরকার দেখছে না। সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কি ধরনের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সুবিধা পাবেন? গ্রেফতারের দাবি উঠলেও বাস্তবে তা কি সম্ভব? আইন কি বলে? সংবিধান একজন সাবেক রাষ্ট্রপতিকে কতটা সুরক্ষা দিয়েছে? আর কেই বা হবেন নতুন রাষ্ট্রপতি? এসব নিয়েই আজকের কঠিন কথা সহজে। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন শিক্ষক ও বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুর, আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের ময়মনসিংহ জেলার নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ কামরুল হাসান মিলন। আপনাদের তিনজনকে আমন্ত্রণ আজকের কঠিন কথা সহজের এই আয়োজন। আজকের আলোচনাটা শুরু করতে চাই মোশাররফ আহমেদ ঠাকুর আপনাকে দিয়ে। পদত্যাগের একদিন পর কড়া প্রহরায় বঙ্গভবন ছেড়েছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ। শুরুতেই জানতে চাই, রাষ্ট্রপতি, এই যে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রীয়ভাবে কি কি ধরনের সুবিধা পাবেন? ধন্যবাদ আপনাকে। এমনি আমার মনে হয় যে বহুলভাবে আলোচিত হয়েছে রাষ্ট্রপতি কী কী সুবিধা পাবেন। তো এমনি 48 থেকে 49 পর্যন্ত রাষ্ট্রপতির যে দায়িত্ব, দায়মুক্তি, এইগুলো নিয়ে বেশ আলোচনা হচ্ছে। যেমন ধরুন, 48-এ রাষ্ট্রপতি কে হতে পারবেন, 49-এ রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অধিকার এবং 50-এ রাষ্ট্রপতির মেয়াদ, রাষ্ট্রপতির দায়মুক্তি 51, 52 রাষ্ট্রপতির অভিশংসন, 53 অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির অপসারণ এবং 54 অনুপস্থিতকালে রাষ্ট্রপতির পদে স্পিকার। এই জায়গাটাতে আমি আপনাকে বলি, আজকে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। আমি একটা রাষ্ট্রীয় গণমাধ্যমের এখানে বসা ছিলাম, সন্ধ্যায় দেখলাম যে এখানে রাষ্ট্রপতির নামের আগে, মানে যিনি দায়িত্ব গ্রহণ করেছেন রাষ্ট্রপতির, তার নামের আগে ভারপ্রাপ্ত হবে না অস্থায়ী রাষ্ট্রপতি হবে না পুরো রাষ্ট্রপতি হবে। তিনটি শব্দ: রাষ্ট্রপতি মোহাম্মদ হাফিজউদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ অথবা অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ। এটা নিয়ে খুব একটা কনফিউশন চলছে। আর কেন কনফিউশন? কনফিউশন হচ্ছে এই জন্য যে একজন অফিসার, বঙ্গভবনের অফিসার, তিনি বলেছেন যে হাফিজউদ্দিন আহমেদের আগে রাষ্ট্রপতি শব্দটি লিখতে হবে। তো স্বাভাবিকভাবে আমার যদিও এখানে কোনো ডিউটি না, তারপর আমাকে যখন জিজ্ঞেস করলেন, আমি বললাম যে এইরকম রাষ্ট্রপতির দায়িত্ব কে কে গ্রহণ করেছেন এর আগে। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন 1990 সালে হুসেইন মোহাম্মদ এরশাদের পদত্যাগ বা অপসারণের পর। আমরা দেখলাম প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ ওই সময় তিনি দায়িত্বভার গ্রহণ করলেন এবং দায়িত্বভার গ্রহণ করার পরে তার পদের নাম হলো অস্থায়ী রাষ্ট্রপতি। আপনি দেখবেন যে এই ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ যখন অসুস্থতাজনিত কারণে দীর্ঘদিনের একটা ছুটি নেন, তখন এই স্পিকার জমিরুদ্দিন সরকার তিনি রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেছিলেন, তার নাম হয়েছিল অস্থায়ী রাষ্ট্রপতি।
তো এইখানে এইবার আমি দেখলাম যে আলোচনাটা হচ্ছে, আপনি দেখবেন আজকে যতগুলো বিএসএস নিউজ করেছে, আপনিও বললেন যে ভারতপ্রাপ্ত রাষ্ট্রপতি। তো এইটা প্রজ্ঞাপনে তো ভারতপ্রাপ্ত রাষ্ট্রপতি নিয়ে কোনো আসে নাই। ভারতপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজুদ্দিন আহমেদের কথা তো আসে নাই। কিন্তু আমি ওই সময় পর্যন্ত এই কনফিউশনটা, যে রাষ্ট্রীয় গণমাধ্যম যেমন বিএসএস আছে, রাষ্ট্রীয় গণমাধ্যম পিআইডি আছে, রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন রেডিও এগুলো আছে, তো এইখানে একটা বেশ বড় কনফিউশন হচ্ছে। এবং কেউ বলছেন রাষ্ট্রপতি আর কেউ বলছেন ভারতপ্রাপ্ত রাষ্ট্রপতি। আমি কনস্টিটিউশনে এই পর্যন্ত আমরা যে 54 অনুচ্ছেদ দেখবেন আপনি, 54 অনুচ্ছেদে ভারতপ্রাপ্ত রাষ্ট্রপতি এই শব্দটি নাই। তো এই জন্য আমি আপনি বলছি যে ডক্টর হাফিজুদ্দিন আহমেদ, মেজর হাফিজুদ্দিন আহমেদ, তিনি রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেছেন, কিন্তু তার নামের আগে অস্থায়ী রাষ্ট্রপতি হবে না ভারতপ্রাপ্ত রাষ্ট্রপতি হবে, আমার মনে হয় এই বিষয়টা ক্লিয়ার হওয়া উচিত। আপনি আপনার যে প্যানেল আছে, রিসার্চ টিম আছে আপনার পেছনে, তাদেরকে বলতে পারেন যে আমাদের এই আলোচনার সময়কালীন সময়ের মধ্যে। ঠিক আছে, আমি সেটা জেনে নিব। আপনি ওই যে বলছিলেন, আমি আপনাকে প্রশ্নটা আসলে যেটা করেছিলাম সেটা হচ্ছে রাষ্ট্রীয় কি সুবিধা পাবেন, ভারপ্রাপ্ত ওগুলো নিয়ে আমি আমার আলোচনা আমি করব। রাষ্ট্রপতি এমনি তার একজন কারণিক সুবিধা পাবেন, আর এমনি নরমালি আমি আপনাকে বলতেছি যে আমাদের রাষ্ট্রপতি, আমি কালকেও দেখছিলাম যে উনি কিছু কিছু সুবিধা পাবেন, যেমন মালি ও সুবিধা পাবেন, এইগুলোই আর কি কিছু কিছু সুবিধা পান। এবং পেনশন মনে হয় 2 বছর থাকলে রাষ্ট্রপতি পুরো পেনশন পান, এবং তিনি চিকিৎসা ভাতা পাবেন, অন্যান্যগুলি পাবেন, সবগুলিই পাবেন। জি, মনিরা শারমিন, রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে মোহাম্মদ শাহাবুদ্দিন সাংবিধানিক যেই দায়িত্বগুলো আছে সেগুলো কি সঠিকভাবে পালন করেছেন কিনা, শুরুতেই আপনার কাছে সেটি জানতে চাই। আপনার বিশ্লেষণ কি বলে? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা, এবং আমার সম্মানিত সহ আলোচক যারা উপস্থিত আছেন তাদের শুভেচ্ছা। দেখেন, রাষ্ট্রপতি সাংবিধানিক দায়িত্বগুলো পালন করেছে কিনা তার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে তার আসলে অন্য কোনো উপায় ছিল কিনা। কোনো উপায় ছিল না তো, তাকে তো যেভাবে করে আসলে এতিমের মতো শেখ হাসিনা যেভাবে রেখে গেছিলেন, তো তার তো আসলে এই দায়িত্বগুলো পালন করা ছাড়া, মানে যদি বলি যে বাংলাদেশের রাষ্ট্রপতির তো আসলে তেমন কোনো নিজের ইচ্ছায় চলার কোনো সক্ষমতা নাই। তার সরকার প্রধান যা বলবে সেভাবে করেই তার ইচ্ছা অনুযায়ী তার চলতে হবে। সুতরাং সেই জায়গা থেকে যখন ইন্টারিম গভর্নমেন্ট ছিল, ইন্টারিমের ইচ্ছায় যতটুকু আসলে তাকে কাজে লাগানো প্রয়োজন মনে করেছে ততটুকু কাজে লাগানো গেছে। এবং এর পরবর্তীতে আমরা দেখলাম যে তখন কিন্তু সে খানিকটা অন্তরীণ ছিল, এবং সেখানে তাকে যতটুকু তার প্রয়োজন ততটুকুই তার কাজে লাগে, যতটা সম্ভব আসলে কাজ সমাধান করার একটা প্রবণতা আমরা দেখেছি। কিন্তু আমরা দেখলাম যে বিএনপি সরকার আসার পরে, দায়িত্ব নেওয়ার পরে আমরা দেখলাম যে এই রাষ্ট্রপতিকে এক ধরনের সোশ্যালাইজেশন করার এবং তাকে খাঁচা থেকে অবমুক্ত করার একটা প্রক্রিয়া আমরা দেখলাম, এবং একটা নর্মালাইজেশনের মধ্যে তাকে আনা, সেটা আমরা দেখলাম। তো এখানে আমি মনে করি আসলে ওনার মানে একটা এই জায়গাতে আসলে খুব বেশি এই দায়িত্ব পালন করা ছাড়া, যতটুকু আসলে সরকার বলেন, যে দুটি সরকার উনি পার করলেন, সেখানে এর থেকে ওনার নিজের ইচ্ছায় কিছু করবার কোনো সুযোগ ছিল না। জি, সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। একটা প্রশ্ন রাখতে চাই, আপনারা আসলে কেন তার গ্রেফতারের দাবি করছেন? সেই সাথে আরেকটি প্রশ্ন রাখতে চাই, এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন অসুস্থতার অজুহাতে পদত্যাগ করলেও পদত্যাগপত্রে এমন কিছু অপ্রাসঙ্গিক ঐতিহাসিক ন্যারেটিভ বা বিবরণ এনেছেন যা মূলত তার নিজের জন্য সেফ এক্সিট তৈরির চেষ্টা, এবং রাষ্ট্রপতির সাথে অনেকটা বিএনপি সমঝোতা হয়েছে এমনটা তিনি উল্লেখ করেছেন, এবং বিএনপির সমালোচনা করে তিনি আরো বেশ কিছু অভিযোগ তুলেছেন। সেই ক্ষেত্রে কি কারণে আপনার মনে হলো বা আপনাদের মনে হলো বিএনপির সাথে সমঝোতা হয়েছে? সব এই দুটো প্রশ্নের উত্তর জানতে চাই। দেখেন, আমরা আজকে যেই একটা সংবাদ সম্মেলন শুনলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তো সেইখানে আমরা শুনলাম যে তিনি বলছেন যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি তিনি আসলে আমাদের সহযোগিতা করেছেন, এবং তিনি সংবিধানের মধ্যে থেকে আমাদের মোটামুটি সহযোগিতা করেছেন। তো এই জায়গায় আসলে উনাকে যেভাবে করে পোট্রে করা হচ্ছে, এটা আসলে খুবই আমাদের কাছে খুবই হতাশাজনক, যে এই গণ অভ্যুত্থানে তার যে আমরা
কি বলে তার যে ভূমিকা আমরা দেখেছি, তার ভূমিকা আসলে কি এখানে যখনই বারবার করে একটু ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে যে গণ অভ্যুত্থানে আসলে ওনার কি করার ছিল, উনি তো সরাসরি ছাত্র হত্যার সাথে জড়িত ছিল না, এবং এখানে এইভাবে করে এই মুহূর্তে ইন্ডেমনিটি দেওয়া হচ্ছে যে রাষ্ট্রপতির দায়মুক্তি সাংবিধানিক জায়গা থেকে যেই কথাটা বলা হচ্ছে বারবার করে, এবং সেটা একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। এখন অসুবিধার জায়গা হচ্ছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার একটা অভ্যাস হচ্ছে উনি যখন আসলে যেই ব্যাখ্যা দিয়ে বের হয়ে আসা যায় আর কি, মানে যখন ওনার মন মতো একটা ব্যাখ্যা উনি আসলে জনগণকে একটা সলিম বুঝ দেওয়ার মতো একটা বুঝ দেয়। এখন এইখানে অসুবিধার জায়গা হচ্ছে যে এটা তো মানুষ তো এখন অনেক বেশি সচেতন, সংবিধান সম্পর্কে এখন অনেকেই মোটামুটি পড়াশোনা করেন। রাষ্ট্রপতির দায় মুক্তি যেটা বলছেন সেটা হচ্ছে রাষ্ট্রপতির দায়িত্ব থাকাকালীন তার সুরক্ষার কথা বলা হচ্ছে। সেখানে ফৌজদারি মামলায় তাকে গ্রেপ্তার করা যাবে না বা তাকে আসলে কোনো ধরনের মামলা দেওয়া যাবে না, এই একটা রীতি আছে। কিন্তু এখানে আসলে যখন তিনি এখন রাষ্ট্রপতি নন, তিনি তার দায়িত্বে নেই, সুতরাং এই সময় কিন্তু আসলে তার অপরাধ যদি ওনারা আড়াল করতে চান বা ওনাদের কথায় যেটা বুঝলাম, সাংবাদিক ভাই একজন প্রশ্ন করেছিলেন যে ওনারা আসলে এই ব্যাপারে আপনারা কি বলেন, তো উনি তো এটা পুরোপুরি এড়িয়ে গেছেন। তো এখানে তো বলেছেন যে বিরোধী দল যেই সব অভিযোগ করছেন রাষ্ট্রপতির বিরুদ্ধে, পদত্যাগ রাষ্ট্রপতির যে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি তার বিরুদ্ধে, তা আসলে যদি আমি একদম কোট করে বলি, বিরোধী দল যেসব অভিযোগ তুলেছে তাতে আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য খুঁজে তিনি পাননি, এমনটি তিনি বলেছেন। সেটা নিয়ে মোশাররফ আহমেদ ঠাকুরের কাছে আসবো, কিন্তু আপনার আমি আমার বক্তব্যটা পরিষ্কার করি। দেখেন, প্রথমত ছাত্র হত্যার সাথে উনি সরাসরি যুক্ত না হলেও সেই সময় আমি যদি বলি আইসিটির, এটা যারা আসলে আইনজ্ঞ আরো বেশি তারা ভালো জানবেন, সেটা হচ্ছে আইসিটি অ্যাক্ট অনুযায়ী উনি কিন্তু কমন রেসপন্সিবিলিটির আন্ডারে কিন্তু উনাকে অভিযুক্ত করা যায়, এবং সেটি নিশ্চয়ই এটির প্রক্রিয়া শুরু হবে। এবং এছাড়াও উনার কিন্তু আসলে অনেক ধরনের অপরাধ কিন্তু আছে, যেটা কিন্তু অলরেডি দুদকে কিছু মামলা কিন্তু চলমান। আমি যদি একটা বলি, সেটা হচ্ছে ইসলামী ব্যাংকের, সেটি উনি রাষ্ট্রপতি হিসেবে থাকার আগের নানান ধরনের অপরাধ। সেটা হচ্ছে ইসলামী ব্যাংকের ৮০,০০০ কোটি টাকার ঋণ এবং শেয়ার জালিয়াতি, এবং ওনার একটি প্রতিষ্ঠান জেএমসি বিল্ডার্স, এটার মাধ্যমে তিনি বিতর্কিত এসালম গ্রুপের সাথে যুক্ত হয়ে ইসলামী ব্যাংকের প্রায় ৮১% শেয়ার জালিয়াতি করেছেন এবং ৮০,০০০ কোটি টাকার অনিয়মিত ঋণ সুবিধার সাথে জড়িত ছিলেন। দ্বিতীয়ত, বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট বলি, এবং এটার কিন্তু মামলাটা দুর্নীতি দমন কমিশনে চলমান আছে। দ্বিতীয়ত, দুর্নীতি দমন কমিশনে থাকাকালীন ওনার কিন্তু ঘুষের অভিযোগ আছে। সুতরাং এই ধরনের একটা লোক, তিনি কিন্তু নৈতিকভাবেই আসলে এই জায়গায়, প্রথমত হচ্ছে ওনার নৈতিক জায়গা থেকে যদি বলি, এই যে ছাত্র হত্যার সাথে যুক্ত থাকা, এবং আরো গুরুত্বপূর্ণভাবে 2014 সালে উনি যখন আসলে এই দুদকে দায়িত্ব পালন করেছেন, তখন কিন্তু এই জিয়া অরফানেজ মামলার ওনাকে কিন্তু আসলে কয়েকটা দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল। একটা হচ্ছে বেগম জিয়াকে এই এতিমের অর্থ সম্পদ লুটকারী হিসেবে প্রমাণ করা, দ্বিতীয়ত পদ্মা সেতুর যেই অনিয়মগুলো সেগুলো ঢাকা। সুতরাং এই যে এজেন্ডাগুলো দিয়ে যে ওনাকে পাঠানো হয়েছে, সেটার কিন্তু এক ধরনের সেই কাজ উনি সমাধা করে আওয়ামী লীগের কিন্তু কি বলবো, একেবারে শেখ হাসিনার খুব মনোপুত কাজ করে তারপরে কিন্তু উনি তারই যে অভিযোগগুলো বলছেন ইসলামী ব্যাংকের কিংবা দুদকের যে বিষয়গুলো, সেগুলো নিয়ে কিন্তু আজকে আইনমন্ত্রী কথা বলেছেন। তো সেই ক্ষেত্রে যেহেতু দায় মুক্তি নিয়ে আপনি এসেছেন, রাষ্ট্রপতির দায় মুক্তি নিয়ে, সেটি নিয়ে একটু ছোট্ট করে আপনার কাছে জানতে চাই। সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উপদেষ্টা হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে শপথ বাক্য পাঠ করেছেন। নির্বাচনে বিজয়ী হয়ে এনসিপি নেতারাও, এই যে জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি নেতারাও এমপি হিসেবে তখন শপথ গ্রহণ করেছেন, তখনও রাষ্ট্রপতির আন্ডারেই ছিল। তো সেই ক্ষেত্রে শপথ বাক্য পাঠের মাধ্যমে কি তাকে দায় মুক্তি দেওয়া হয়নি? মানে এই প্রসঙ্গটা আমি একটু জানতে চাই। আমি আপনাকে একটা কথা বলি, দেখেন, এটা বারবার করে এই প্রসঙ্গটা আনা হয়, কিন্তু সেটা আমি জানি না যারা আনেন তারা আসলে কোন জায়গায় বসবাস করেন আমি বুঝি না। মানে ওনারা আসলে কি কোনো মানে ওনাদের আসলে আমি জানি না যে ওনারা এই বাস্তবে আছে, ওনাদের চোখের সামনে গণ অভ্যুত্থান দেখেছে। যেমন এই বিষয়টি নিয়ে একদম সমালোচনা করে নাহিদ ইসলামের বক্তব্য, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্য বা সমালোচনা করে প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী রাশেদ খান এমনটা উল্লেখ করেছেন। ও আচ্ছা, মানে আপনি যার কথা বললেন তাকে নিয়ে আমি আসলে ব্যক্তিগতভাবে আর মানে কোনো বক্তব্যই দিব না, কারণ উনি হচ্ছে মূলত একটা প্রোপাগান্ডা মেশিন। এই রাশেদ খান, উনি আসলে উনার দলের পজিশনই জানেন না, উনি উনার দলের পজিশন না জেনে এসে টকশোতে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়ান। সুতরাং আমার মনে হয় উনার উচিত যে আসলে এই উনার বিএনপি, যেহেতু উনি নতুন নতুন বিএনপি করছেন এখন, তো উনার আগে নিজের দলের স্ট্যান্ডটা ক্লিয়ার হওয়া উচিত। আসলে উনার দলের লোকজন কিভাবে কথা বলছে এটা উনার জানা উচিত। দ্বিতীয়ত, আমি ওনাকে আসলে খুব বেশি গুরুত্ব দিই না। এখানে হচ্ছে বিষয়টা হলো যে যখন গণ অভ্যুত্থানটা হয়েছে, গণ অভ্যুত্থানের পরে 3 দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না। এখন
ইন্টারিম গভর্নমেন্টটা মানে সেইখানে তো আসলে এই রাষ্ট্রপতি ছিল বলে মানে তার কাছে এই শপথটা নিয়ে নেওয়ার একটা বন্দোবস্ত এবং 106 যে রেফারেন্সের কথা বলে এখন আমরা বলি এটা তো আসলে সাংবিধানিক একটা ফরম্যাটে আমরা দিয়েছি, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই সময় যদি আসলে রাষ্ট্রপতি না থাকতো, রাষ্ট্রপতি কি আসলে নিজ ইচ্ছায় থেকে গেছেন? তিনি কিন্তু তিনি তার একটা কালের কণ্ঠে তার একটা বক্তব্যে কিন্তু উনি বলেছেন যে আমি শেষ সময় পর্যন্ত অপেক্ষা করছিলাম, মানে মাননীয় প্রধানমন্ত্রী তিনি আসেন কিনা ওনার জন্য অপেক্ষা করছিলেন, এবং এক সময় উনি জানলেন যে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে গেছেন। সুতরাং এই যখন যেই রাষ্ট্রপতি এরকম একটা, তখন উনি শেষ পর্যন্ত অপেক্ষা করেছেন প্রধানমন্ত্রী থাকেন কি থাকেন না, সেই রকম একটা লোক, তাকে দিয়ে আসলে আমাদের ওই সময় আমরা রাষ্ট্রপতি পদত্যাগ তখনই চেয়েছিলাম, কিন্তু তখন কি হয়েছে, ওই যে একটা রাজনৈতিক ঐক্য দরকার ছিল, বিএনপি কিন্তু তখন রাজি হয় নাই। আমরা যখন বলেছি জাতীয় সরকার করি তখন বিএনপি রাজি হয় নাই, এবং পরবর্তীতে যখন উনাকে আসলে যেই কাজগুলো করানো হয়েছে সেটা কিন্তু করানো হয়েছে, মানে উনি জাস্ট একটা পজিশন হিসেবে করানো হয়েছে, নৈতিকভাবে তো আসলে ওনার রাষ্ট্রপতি থাকার যোগ্যতা নাই। এবং পরবর্তীতে ইন্টারিম গভর্নমেন্টের সময়ও আমাদের অ্যাডভাইজার যারা ছাত্র প্রতিনিধি থেকে যারা অ্যাডভাইজার হয়েছেন তারাও যখন আসলে সরকারে ছিল তখনও কিন্তু আমরা বলেছি যে তাকে আসলে পদত্যাগ করানোর কথা, তখনও কিন্তু সাংবিধানিক সংকট এবং সাংবিধানিক শূন্যতার দোহাই দিয়ে বিএনপি কিন্তু রাজি হয় নাই। সুতরাং বিএনপি কিন্তু তাকে রেখেছে, সুতরাং সেই জায়গা থেকে আমি বলবো যদি আসলে তাকে রাখার কোনো দায় থেকে থাকে সেটা একমাত্র বিএনপি। জি, এই প্রসঙ্গে আসবো মোশাররফ আহমেদ ঠাকুর, তার আগে কামরুল হাসান মিলন আপনার কাছে আসতে চাই। ফ্যাসিস্ট রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ষড়যন্ত্রের বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী আগেই সরকারকে সতর্ক করেছিল, কিন্তু তখন তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়নি বলে দাবি করেছেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন। কি মনে হয় আসলে এই যে ষড়যন্ত্রের কথা আপনাদের দল থেকে বলা হচ্ছে, সেই ষড়যন্ত্র কেন ওই সরকার সেটি গুরুত্বের সঙ্গে দেখেনি, বা যেরকম স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বলেছেন যে বিরোধী দল যে অভিযোগগুলো করছে সেগুলো আসলে আমলে নেওয়ার মতো না, এই বিষয়ে কি বলবেন? জি, ধন্যবাদ আপনাকে এবং সহ আলোচক যারা আছেন তাদেরকে ধন্যবাদ, পাশাপাশি যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাই। তো এখানে তার আগে আমি একটু বলতে চাই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের চরিত্র আমরা সবাই জানি। বেশ কয়েকটা বিষয় আসলে সারা দেশে ভাইরাল হয়েছে, আপনারা জানেন। সেটা হচ্ছে যে পা ছুঁয়ে সালাম করার বিষয়টা, এটা সবাই আমরা জানি যে প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করতে গেছি, উনি সালাম নেন না। তো তারপরে বুঝলাম যে আমাকে রাষ্ট্রপতি বানানো হবে, এই জন্য উনি সালাম নেন নাই। এইরকম অপদার্থ বা এরকম একটা মানে মেরুদণ্ডহীন ব্যক্তি আমাদের রাষ্ট্রপতি ছিলেন এতদিন। দ্বিতীয়ত আমরা দেখেছি পাবনায় ওনাকে সম্বর্ধনা দিচ্ছিল, তখন একজন আর্মি অফিসার মেবি পেছন থেকে বলছিল স্যার ঝড় আসছে। তো সেই দৃশ্যটা মানে যারা দেখেছে, আমি তো মনে করি যে একেবারে ক্লাস মানে 5-এর ছেলে থেকে শুরু করে একটু বয়স্ক মানুষ যারা, তারা সহ আমার মনে লজ্জাই পেয়েছে যে একজন রাষ্ট্রপতি তখন বলছে ঝড় কিসের, ঝড় তো আমি তুলছি। তো এই জাতীয় বক্তব্য, এই জাতীয় বক্তব্য যে রাষ্ট্রপতি দিয়েছেন, পাশাপাশি এটা আমি বলবো একেবারে ব্যক্তিত্বহীন, মানে যার কোনো ব্যক্তিত্ব নাই, মেরুদণ্ডহীন একজন ব্যক্তি। পাশাপাশি মনিরা শারমিন বলেছেন একটা বিষয় যে ইসলামী ব্যাংকের যে ব্যাংক লুটের মূল কারিগর, এবং আমি বলবো যে ফ্যাসিস্ট সরকারের একেবারে সর্বশেষ আশ্রয়স্থল এবং কেন্দ্রবিন্দু ছিল এই রাষ্ট্রপতি। এবং এটা বিএনপি কেন বুঝে নাই আমরা বলতে পারবো না, কি মধু তারা পেয়েছিল এখানে। যে ব্যক্তি একবার বলছে মানে কি বলে শেখ মুজিবুর রহমানের বন্দনা গিয়েছে, বক্তৃতা দিয়েছে, আবার পাশাপাশি ভুল পাল্টে উনি তোতা পাখির মতো জিয়াউর রহমানের বন্দনা গিয়েছে। এখন এটা কি আমি বলতে পারি না যে একটা অপরাধী, ব্যক্তিত্বহীন এবং কি বলে দুর্নীতিগ্রস্ত একটা ব্যক্তি যখন বিএনপির গুণগান গাবে এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলবে, তাহলে সে দুর্নীতিতে পার পেয়ে যাবে। এটাই তো মনে হয় তাদের এই যে মানে তাদের যে ভূমিকা, বিএনপির এই ভূমিকা দেখে আমাদের এটাই মনে হয়েছে যে এই ব্যক্তিকে, যে দুর্নীতিগ্রস্ত, যত দুর্নীতিগ্রস্ত ব্যক্তি হোক, সে যদি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক মেনে নেয় এবং বিএনপিকে একটু তোয়াজ করে বা বিএনপির পক্ষে কিছু বক্তৃতা দেয়, তাহলে ধরেই নেব যে বিএনপি তার সমস্ত দুর্নীতিকে অবশ্যই
ঢেকে দিবে, এটাই স্বাভাবিক, এটাই মনে হয়েছে আমাদের কাছে। জি, এবং সেই সাথে আর একটু জানতে চাই আপনার কাছে, এই যে এনসিপির যেই দাবি উঠেছে এনসিপির পক্ষ থেকে যে রাষ্ট্রপতি পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরে দাঁড়ানোর পর তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক, এ বিষয়ে আপনার দলের বক্তব্য অবশ্যই কি? আমরা তো এটা, কারণ শেখ হাসিনা যেইভাবে অপরাধী, আমি বলবো রাষ্ট্রপতি কিন্তু বাংলাদেশের অভিভাবক, তার অভিভাবকত্বের জায়গায় যখন এইভাবে সরাসরি গুলি চলছে, উনার কিন্তু এই ক্ষমতাটুকু ছিল, উনার কিন্তু এই সুযোগ ছিল। এখন যেমন গুঞ্জন শোনা গিয়েছে যে উনি মানে গোপনে ষড়যন্ত্র করছেন অথবা সামরিক আইন জারি করার জন্য উনি চেষ্টা করছেন, নানান কিছু, এটা কোট আনকোট অনেক কথাই তো বাজারে আছে। তো উনার এই ক্ষমতা নিঃসন্দেহে আছে। তো ওই সময়ে উনি তো এই ভূমিকা নিতে পারতেন। উনি আর্মিকে নির্দেশ দিতে পারতেন, প্রশাসনকে ইভেন প্রধানমন্ত্রীকে ডেকে নিয়ে কথা বলতে পারতেন, বিরোধী দলকে একত্র করতে পারতেন, আন্দোলনকারীদেরকে নিয়ে উনি মিটিং করতে পারতেন, ডাকতে পারতেন অভিভাবক হিসেবে। কোথায়? আমরা তো দেখলাম না। জি, আমরা আলোচনায় ফিরবো এবং মোশাররফ আহমেদ ঠাকুর বেশ কিছু প্রশ্ন তুলেছেন, মনিরা শারমিন এবং কামরুল হাসান মিলন, এবং সেই সাথে একটু জানতে চাইবো, এই যে শপথ বাক্য পাঠ করানোর কথা বলছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে, এনসিপি নেতারা তাকে দায়মুক্তি দিয়েছেন কিনা, এটি নিয়ে নানা মহলে যে বিশ্লেষণ আসছে সেটি নিয়ে আপনার মতামত কি? যেমনটা মনিরা শারমিন বলছিলেন, সেই সময় সাংবিধানিক সংকট কি তৈরি হওয়ার সম্ভাবনা থাকতো কিনা, সেই সময় যদি বিএনপি সেই বিষয়ে তার যে রাষ্ট্রপতি থাকার পদ সেটির পক্ষে যদি অবস্থান না নিত, সেই বিষয়গুলো নিয়ে আমরা আসবো একটি বিরতি নিয়ে। ফিরছে, সময় হলো ছোট্ট একটি বিরতির, সঙ্গে থাকুন। স্বাগত আরো একবার কঠিন কথা সহজের আজকের আয়োজনে। মোশাররফ আহমেদ ঠাকুর, বিরতির আগে কামরুল হাসান মিলন বলছিলেন যে ফ্যাসিস্ট সরকারের কেন্দ্রস্থল ছিল সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিএনপি এই বিষয়টি আমলে নেয়নি, এবং কিছুদিন এই যে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরেও বলছিলাম যে তিনি বলেছেন বিরোধী দল যেই অভিযোগগুলো তুলেছেন সেগুলো আসলে আমলে নেওয়ার মতো বা তিনি তেমন কোনো বক্তব্য খুঁজে পাননি। সেই ক্ষেত্রে কামরুল হাসান মিলন যেমনটা বলেছিলেন যে কি মধু পেয়েছে বিএনপি, মধুটি সম্পর্কে জানতে চাই। সেই সাথে জানতে চাই আপনাদের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান যেটি বলেছেন যে মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে শপথ বাক্য পাঠ করে এনসিপির নেতারা তাকে দায় মুক্তি দিয়েছেন, এই বিষয়ে কি বলবেন? আপনি কি মনিরা শারমিনের সাথে একমত নাকি দ্বিমত পোষণ করছেন? তানিয়া, দেখুন, কথাগুলো বলার আগে যেমন কিছু জিনিস জানতে হয়। একটা হচ্ছে আপনি 48 থেকে 54 পর্যন্ত কনস্টিটিউশনের এইখানে অল্প কয়টা বাক্য, সবগুলোই খুব ছোট ছোট বাক্য। তো 48 থেকে 48 থেকে 54 পর্যন্ত যদি আপনি পড়ে দেখেন, তাহলে আমি ব্রিটিশ কনস্টিটিউশনের একটি সেকশন সম্বন্ধে একটা চ্যাপ্টার পড়া। জুলাই কিন্তু কনস্টিটিউশন মেনে হয় নাই, যতই বলেন। জি ভাই, আমি আপনার বক্তৃতার সময় আমি কিন্তু স্লোগান দিতে পারতাম। চুপ করে থাকেন না, উনি বলেছেন যে যেহেতু সংবিধান, আমি আপনাকে বলছি সংবিধান নেই, সংবিধান মেনে হয়েছে সবকিছু। সংবিধান জুলাইও কি সংবিধান না হয় নাই তো। আমি আপনাকে বলতেছি সমাপনটা হয়েছে কিভাবে, জুলাই সমাপ্তি হয়েছে কিভাবে? সমাপ্তি হয়েছে আপনি সবাইকে নিয়ে আর্মির গাড়িতে করে আপনি রাষ্ট্রপতির এখানে গিয়েছেন, রাষ্ট্রপতিকে বলে আসছেন যে এই একটা ইন্টারিম গভর্নমেন্ট হবে, আপনি একসাথে জিজ্ঞেস করেন আপনি কনস্টিটিউশন অনুযায়ী হয় কিনা, কিভাবে হয়, এটা আপনি সুপ্রিম কোর্টে অ্যাফিলিয়েট ডিভিশনকে জিজ্ঞেস করেন। সুপ্রিম কোর্টে অ্যাফিলিয়েট ডিভিশন নিয়ে শেষ জিনিস যে রায় দিলে পরে ওই রায়ের উপরে আর কোনো আপিল চলে না। তো সুপ্রিম কোর্টে যে আসুন, আমি যেটা ছিলাম সেই জায়গাটা হচ্ছে যে কিং ক্যানট ডু রং, কিং ক্যানট ডু রং। রাজা কখনো ভুলের শিকার হয় না ব্রিটিশ কনস্টিটিউশন অনুযায়ী। তো বাংলাদেশের কনস্টিটিউশনের 48 থেকে 54 পর্যন্ত রাষ্ট্রপতি দুটো কাজ করেন। একটি কাজ হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগের সময় পূর্বে প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ করেন না, আরেকটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগের সময় তিনি, কারণ প্রধানমন্ত্রী নিয়োগের সময় তো প্রধানমন্ত্রীর পরামর্শ নেওয়ার কোনো সুযোগ নাই, কারণ তিনি প্রধানমন্ত্রী তো হন নাই। আচ্ছা, প্রধানমন্ত্রী নিয়োগের সময় প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ করেন না, আর তিনি বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। প্রধান বিচারপতি নিয়োগের সময় তিনি প্রধান বিচারপতির
পরামর্শ গ্রহণ না করিলেও চলবে। আর বাকি যা আছে অল দ্য রেসপন্সিবিলিটিস, কমান্ড রেসপন্সিবিলিটি, আদার্স রেসপন্সিবিলিটি, এইগুলো সব রেসপন্সিবিলিটি ক্যাবিনেটের, প্রধানমন্ত্রীর। রাষ্ট্রপতির কোনো ভুল নাই, রাষ্ট্রপতির কোনো ভুল নাই। 51 অনুচ্ছেদ অনুযায়ী তাকে টোটালি দেওয়া হয়েছে। দেখেন আপনি 51 অনুচ্ছেদে তাকে তার কার্যকালীন সময়ের জন্য সমস্ত দায় মুক্তি দেওয়া হয়েছে। তো সেই জন্য যে ব্যক্তি কাজ করেন না, কোনো কিছুই করেন না প্রধানমন্ত্রীর অনুরোধ বা পরামর্শ ছাড়া, তো তিনি ভুল করবেন কিভাবে? তিনি তো ভুল করেন না। আসুন আরেকটা ছোটোখাটো একটা বিষয় বলি, ছাত্র হত্যার দায়। আমি বলছিলাম যে আসলে এনসিপি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে শপথ বাক্য পাঠ করে কি তাদেরকে দায় মুক্তি দিয়েছে? যেহেতু রাষ্ট্রপতিকে দায় দিয়েছে, দায় মুক্তি এনসিপি, হু ইজ এনসিপি রাষ্ট্রপতিকে দায় মুক্তি দিবে? হু ইজ এনসিপি? এটা তো রাষ্ট্রপতিকে দায় মুক্তি দিয়েছে কনস্টিটিউশন। জি, রাষ্ট্রপতিকে দায় দিয়েছে। এখন আপনি আসেন, এইটাকে প্র্যাকটিসের মধ্যে এনেছে কে, আরো বাস্তবতার মধ্যে এনেছে কে? যখন আপনি অন্তর্বর্তীকালীন সরকারের ক্যাবিনেট, প্রধান উপদেষ্টা থেকে উপদেষ্টারা যখন তার কাছে শপথ নিলেন, তখন তারা ওই জিনিসটাকে কনস্টিটিউশনের যে 51 ধারা আছে বা আদার্স যা কিছু আছে, রাষ্ট্রপতির অস্তিত্বকে তারা স্বীকার করে নিয়েছেন, এতটুকুন বলা যেতে পারে। রাষ্ট্রপতিকে তারা মান্যতা দিয়েছেন, এতটুকুন বলা যেতে পারে। বাট এইটার কারণে রাষ্ট্রপতির দায় মুক্তি পান, উনারা শপথ নিয়েছেন বলে এটা বলা যায় না। আমি বলছি যে একান্তই বলবেন যে তারা রাষ্ট্রপতিকে স্বীকার করে নিয়েছেন, মান্যতা দিয়েছেন। ওকে, আমি যখন আপনাকে চ্যানেল 1 আপনাকে যত কিছু দিক, আমি আপনাকে বললাম আমি মানি না, আমি উপস্থাপক হিসেবে মানি না। বাট যখন আমি আপনার এখানে এসে বসলাম, তখন কতগুলো ইমপ্লয়েড কন্ডিশন কাজ করে। কন্ট্রাক্টের ভিতরে ইমপ্লয়েড কন্ডিশন আছে। ইমপ্লয়েড কন্ডিশন যেমন আপনি যখন বলবেন আমাকে থেমে যান, আমি থামা উচিত, আমার এটা ইমপ্লয়েড কন্ডিশন। আমি আপনার সাথে হাসি মুখে বিদায় নেব, আপনি আপনার উত্তরগুলো দিতে চেষ্টা করব, এটা হলো ইমপ্লয়েড কন্ডিশন। তো রাষ্ট্রপতিকে আমি মানি না, আমি বললাম আমি মানি না, তো আমার কি হবে? তো সেই ক্ষেত্রে এনসিপি এইরকম একটা বিপ্লবের পরে, গণ অভ্যুত্থানের পরে, একটা দেশের টালমাটাল পরিস্থিতির পরে যখন বলছেন আমার ভাই যে মান্য করে কনস্টিটিউশন মেনে আন্দোলন হয় নাই, ইয়েস কনস্টিটিউশন মেনে আন্দোলন হয় নাই, কিন্তু আপনি যখন গিয়ে রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন তখন আপনি মেনেছেন, আপনি ইমপ্লয়েড কন্ডিশন আপনি মেনেছেন, যে রাষ্ট্রপতিকে মেনেছেন, আপনি কনস্টিটিউশন মেনেছেন, সব মেনেছেন। তো দিস ইজ দ্য, এই যে আমি হঠাৎ করে একটা বৃত্তের বাইরে যাই আবার ভিতরে চলে আসি, ভিতরে যাই বাইরে যাই, ওটা ভুল হতে পারে। এবং যে এই যে যেমন ধরুন 6 মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা ছিল, 3 মাস না হলে 6 মাস, 1.5 বছরের মাথায় যে নির্বাচন হচ্ছে, এটা রেটিফিকেশন তারা রেটিফাই করবেন পার্লামেন্টে, যে 1.5 বছর কেন হলো। এই জন্য যদি তারা রেটিফাই না করেন, মনে করেন ডক্টর ইউনূস এবং তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের ক্যাবিনেটকে তারা জেলে দিবেন, দেখেন তারা দিতে পারেন। তো এইখানে আমরা মনে করি যে এইটা আমরা ধরে নেই যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদকে তারা এটা দিবেন, রেটিফিকেশনের বাংলা কি? আচ্ছা যাই, তারা বৈধতা দিবেন। তো এই যে বৈধতা দিবেন, এটা আমি ধরে নেই। তো এই জন্য আমি বলছি, আর কি কোশ্চেন আছে বলেন? কোনো থাকলে মনিরা শারমিন, অন্তর্বর্তী সরকারের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তার পদত্যাগের দাবিতে, অর্থাৎ রাষ্ট্রপতি সদ্য বিদায়ী রাষ্ট্রপতি তার পদত্যাগের দাবিতে বঙ্গভবন ঘেরাও সহ নানা কর্মসূচি সেই সময় তারা দিয়েছিলেন। রাষ্ট্রপতিকে নানাভাবে বিভিন্নভাবে অপমানও করা হয়েছিল। সেই সময় যদি রাষ্ট্রপতি পদত্যাগ করতেন বা এই যে সাংবিধানিক ধারাবাহিকতা যদি বজায় রেখে যেই 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদের নির্বাচন হলো, সেটি কি তখন সম্ভব হতো? সাংবিধানিক ধারাবাহিকতা রেখে কি 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে? হয়নি তো। এটা হচ্ছে জুলাই সনদ একটা আদেশ হয়েছিল, সেই আদেশ মেনে, যে আদেশকে আবার হচ্ছে মানে গণভোট যে আদেশটা, সেই আদেশটাকে আবার বিএনপি অবৈধ বলে। কিন্তু আবার এই নির্বাচনের দিন তারিখ ঠিক হওয়াটাকে এটা আবার অবৈধ বলে না। মানে এটা যতটুকু আসলে গণ অভ্যুত্থানটাকে মূলত বিএনপি একটা
পলিটিক্যাল টুল হিসেবে ইউজ করে। যতটুকু সময় আসলে গণ অভ্যুত্থানকে সামনে রেখে তার ক্ষমতাকে বৈধ করা দরকার তখন গণ অভ্যুত্থানকে সামনে আনে, এবং যখন আসলে প্রয়োজন হয় না তখন আসলে গণ অভ্যুত্থানকে তারা রেকগনাইজ করে না। রেকগনাইজ করে না বলতে মুখে মুখে রেকগনাইজ করা একরকম, কিন্তু যখন বলছে যে এই সাংবিধানিক ধারাবাহিকতা আসলে ছিল না, অনেক কিছু সংবিধানের বাইরে থেকে হয়েছে। সংবিধানের বাইরে থেকে যদি না হতো, ভাই তো বললেন যে 90 দিনের মধ্যে তো তাহলে একটা নির্বাচন দেওয়ার কথা ছিল, 90 দিনের মধ্যে নির্বাচন হয় নাই, তার মানে সংসদ কে ভেঙে দিল? সংসদ ভেঙে দেওয়ার কথা এখন বলা হয় যে রাষ্ট্রপতি ভেঙে দিয়েছে। আমি যদি সেটা ধরেও নেই, তারপরে তো 90 দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা, নির্বাচন তো হয়নি। তার মানে ভাই বললেন তো এই কারণে ইন্টারিমকে আমরা জবাবদিহিতার আওতা আনতে পারবো, তার মানে তো সংবিধানটা পুরোটা হয়নি। এবং যদি আমি বলি যে এই রাষ্ট্রপতি, এবং অনেক সময় আমরা দেখেছি ভারত থেকে শেখ হাসিনা দাবি করে সে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, কারণ হচ্ছে সে ইন্টারিম গভর্নমেন্টকে তো আসলে অবৈধ বলে ঘোষণা করে। কারণ তাহলে সেই হিসেবে যদি আপনি বলেন সাংবিধানিক ধারাবাহিকতা, তাহলে 29 সালেই নির্বাচন হওয়ার কথা ছিল, এবং মাঝখানে আসলে যেগুলো হয়েছে সবই অবৈধ। জি মোশাররফ আহমেদ ঠাকুর যেমনটা বলছিলেন যে যখন আপনি শপথ নিচ্ছেন, যেহেতু শপথের প্রশ্ন আমি আপনাকে আগে করেছি, সেই প্রশ্নেই যদি আবার আসি, আমি আপনার বক্তব্য শুনেছি, কিন্তু মোশাররফ আহমেদ ঠাকুর যেমনটা বলছিলেন যে যেহেতু শপথ নিয়েছে তার মানে রাষ্ট্রপতিকে মেনে নেওয়া, যেমনটা তাদের প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারীও বলেছেন যে বাংলাদেশ সংবিধানে রাষ্ট্রপতিকে দায় মুক্তি দেওয়া হয়েছে, নাহিদ ইসলামরা যদি সংবিধান মেনে সদ্য বিদায়ী রাষ্ট্রপতির হাতে শপথ না নিয়ে বিপ্লবী সরকার গঠন করত, সেক্ষেত্রে দায় মুক্তির প্রসঙ্গ আসতো না। সেটা কি নিয়ে কি বলবেন? আমার মনে হয় যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী যার কথা বলছেন, রাজনৈতিক সহকারী, তিনি আসলে তার আসলে অল্প বিদ্যা ভয়ঙ্কর একটা কথা আছে না, যে উনি আসলে সংবিধানটা পড়ে দেখেন নাই, এই কারণে এই ধরনের যত সব উল্টা পাল্টা কথা উনি বলতে পারছেন। সেটা হচ্ছে সংবিধান, উনি বলেছেন সংবিধান মেনে রাষ্ট্রপতির হাতে শপথ নেওয়ার পরে তার নাকি আর বিচার চাওয়া যায় না। হ্যাঁ, উনি এটা বলেছেন, কারণ সংবিধানে রাষ্ট্রপতিকে দায় মুক্তি দেওয়া হয়েছে। আমি যেটা বললাম যে উনার যতটুকু মেয়াদ, সেই সময়ে আসলে উনার কার্যকালীন, উনি যতক্ষণ দায়িত্বে আছেন তখন সেই সময় কার্যবিধি অনুযায়ী উনার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। কিন্তু পরবর্তীতে উনি যখন দায়িত্বে নাই, তখন তো আসলে তাকে সেই সময় তো বিচার আসলে হবে তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার আগ মুহূর্তে বা আগে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, যেমনটা ইসলামী ব্যাংকের কথা বলছেন, দুদকের কথা বলছেন, আরো বেশ কিছু অভিযোগ। কিন্তু তার কেন উনি যখন রাষ্ট্রপতি ছিলেন তখন যদি উনি কোনো, সেটা নিয়েই বলছি যেমনটা একজন আইনজীবীর বক্তব্য যদি আমি আপনাকে তুলে ধরি, একজন আইনজীবী কি বলে, যেহেতু আমি আইনজীবী না, আইনজীবীর বক্তব্য তুলে ধরেই আপনাকে বলি। আইনজীবী হাবিবুর রহমান একটি গণমাধ্যমকে বলেছেন সংবিধানের 51 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পদের দায়িত্ব পালন করতে গিয়ে কৃতকার্যের ক্ষেত্রে রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া যায় না, এই দায় মুক্তি পদত্যাগের পরেও কার্যকর থাকবে। সেক্ষেত্রে কেবল বলা হচ্ছে পূর্ববর্তী সময়কার যে অপরাধ কিংবা তদন্ত, যেটি নিয়ে আইনমন্ত্রীও পরিষ্কার করেছেন। আমি যদিও আইনের ছাত্র না, কিন্তু এটা একটা ভুল ব্যাখ্যা করা হচ্ছে স্পষ্টত। তাহলে আপনি আমাকে বলেন, এটা মোশাররফ ভাইরা খুব ভালো বলতে পারবেন, এরশাদের যে আন্দোলন হয়েছিল তার বিরুদ্ধে, তখন দুর্নীতির অভিযোগে তাকে বিচারিক প্রক্রিয়ায় কিভাবে করে তার কারাদণ্ড হয়েছিল। তিনি রাষ্ট্রপতি থেকে পদত্যাগ করেছেন হচ্ছে 90-এর, আমি যদি ভুল না করি, 6 ডিসেম্বর। এরপরে 91 থেকে উনি কিন্তু উনার বিরুদ্ধে কিন্তু এই দুর্নীতির মামলা করা হয়, এবং এই মামলা থেকে উনি দীর্ঘ কারাভোগের পরে 6 বছর পরে 97 সালে জামিনে উনি মুক্তি পান। তাহলে এই যে রাষ্ট্রপতিকে যে আসলে আইনের আওতায় আনা যায় না, রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না, তার ইনডেমনিটি নিয়ে যেই ধরনের একটা ধোঁয়াশা সৃষ্টি করা হচ্ছে এবং ভুল একটা ব্যাখ্যা দেওয়া হচ্ছে, সেটাতে আমার মনে হয় যে সেটার একটা প্রেসিডেন্স আমাদের সামনে অলরেডি আছে। কারণ এরশাদকে তো আসলে, তিনি রাষ্ট্রপতি ছিলেন, এরশাদকে তো আসলে মামলা দেওয়া হয়েছে। এরশাদ কিং ক্যানট ডু রং, এই সাইজের রাষ্ট্রপতি ছিলেন না, উনি নির্বাহী রাষ্ট্রপতি ছিলেন। রাষ্ট্রপতি তো ছিলেন, এখন কিন্তু বৈধ করে নিয়েছিলেন, উনি বৈধ করে নিয়েছিলেন। না, ওই সংবিধানের দোহাই দিয়ে বৈধ হয়েছিল। না, কিং ক্যানট ডু রং, তিনি দুইটি কাজ ছাড়া আর কিছুই করেন না। এই টাইপের রাষ্ট্রপতি না, বরঞ্চ এরশাদের সময় পার্লামেন্ট ছিল রাবার স্টাম্প, রাষ্ট্রপতি ছিলেন, কিন্তু সংবিধানের আওতায় ছিল। এই রাবার স্ট্যাম্প কিন্তু সংবিধানের আওতার কথা বলছে, সংবিধানে তো তখন ছিল। এখন এই যে একটা জায়গাতে ধরেন উনি রাষ্ট্রপতি থাকাকালীন উনার যত ধরনের দুর্নীতি, যত ধরনের দায়, সেটা ওই সময়ে হয়তো আপনি তাকে ধরতে পারবেন না, কিন্তু ওনার যখন উনি যখন দায়িত্বে নাই, তখন কেন এটা ধরা যাবে না? তখন তো উনি একজন সাধারণ নাগরিক হিসেবে উনি এখন আছেন। উনি এখন যে ইনসেনটিভ পাবেন, উনি ওই যে ভাই যেটা বললেন যে 2 বছর অন্তত যদি কেউ রাষ্ট্রপতি থাকে, তাহলে যেই
ধরনের ইনসেনটিভ ওনার পাওয়ার কথা, তিনি সেই ইনসেনটিভ পাবে। ইটস লাইক একজন সরকারি চাকরিজীবী, উনি জি। সরকারি চাকরিজীবী যেরকম হচ্ছে তার তিনি রিটায়ারমেন্টের পরে কিছু ইনসেনটিভ পান, ওনার পেনশন পান, জি, জি। কিন্তু উনি সাধারণ নাগরিকের মতো কিন্তু ওনার সাথে ট্রিট করা হয়। জি। ঠিক একই রকম রাষ্ট্রপতির যদি দায় মুক্তি শুধুমাত্র তার সেই সময় যখন উনি কার্যক্রম চালাচ্ছেন এবং ওই দায়িত্বে আছেন, পদে বহাল আছেন, তখন। কিন্তু রাষ্ট্রপতি যখন উনি থাকবেন না, তখন ওনার বিচার চাইতে পারবো না কেন? এবং উনি রাষ্ট্রপতি থাকাকালে যদি অনিয়ম করেন, সেই সময় ওনাকে ধরতে না পারলে উনি পরবর্তীতে কেন ওনার দায় জি, মুক্তি হবে? এই বিষয়ে ছোট্ট করে কামরুল হাসান মিলন আপনার কাছে আসতে চাই, এরপর আমি বিরতি নেব। জি, আপনার জি, মতামত কি ধন্যবাদ। বলে আসলে- এই যে আইনি জটিলতা রাইট সেগুলো নিয়ে? এইখানে আসলে মানে শুধু ক্ষমতার জন্য আমরা অনেক কিছুই পেঁচাই, এই জনগণের জন্য সংবিধান, এই কথাটা মনে হয় যে আমাদের ফখরুল সাহেব অনেকবার বলেছেন, অনেকবার। হ্যাঁ, আমি তার আগে বলতে চাই যে সংসদে আমরা যে শপথ নিয়েছিলাম, স্পিকারের কাছে কিন্তু নিতে পারিনি। এটা অবশ্যই একটা প্রক্রিয়ায় সংবিধানের আওতায় নিয়েছি, কিন্তু একটা প্রক্রিয়া বের করতে হয়েছে। সেখানে অবশ্যই আমরা ইসির যিনি প্রধান নির্বাচন কমিশন, তার কাছে আমরা নিয়েছি। এটা তো সংবিধানে ছিল না। আমরা মোশাররফ ভাই ওটা জানেন আসলে, ওই যে ওনারা জেনেও এখন বাধ্য হয়েই বলেন, কারণ দল করতে হয়, দলের পক্ষে না বললে তো এটা হয় না। তো গণপরিষদের সদস্য হিসেবে ওনারা কিন্তু শপথ নেন নাই ওনার দলের। আমরা 2টা শপথ নেওয়ার কথা ছিল। এই ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনিও হা ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছেন, কিন্তু পরে এসে সরে গেছেন সংবিধানের দোহাই দিয়ে। তো সংবিধান যদি আমরা মানতেই হয়, তো সংবিধান মানলে তো স্বরাষ্ট্রমন্ত্রী শিলং থাকার কথা, সংবিধান মানলে আজকের মাননীয় প্রধানমন্ত্রী থাকার কথা লন্ডন, সংবিধান মানলে আমাদের ব্যারিস্টার আরমান আয়নাঘরে থাকার কথা। তাহলে এই সংবিধান আমরা তখন সংবিধানের কথা বলবো যখন আমাদের ক্ষমতা পাকাপোক্ত করতে অসুবিধা হয়, অথবা আমরা সংবিধানের দোহাই দিয়ে আমাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করব, তখন সংবিধানের কথা বলা হয়। আসলে যত মারপেচের কথা আমরা শুনছি, সব কিছুর ঊর্ধ্বে কিন্তু আমাদের জনগণের স্বার্থে জনগণ যখন যেটা ভালো মনে করবে, সংবিধানে সেটা সেট আপ করবে, অসুবিধা নেই। এই জন্য এই দায় মুক্তির কথা বলা হচ্ছে, তারপরে রাষ্ট্রপতির দায়। তাহলে কোনো ব্যক্তি রাষ্ট্রপতি হওয়ার মানে এই যে সে অপরাধ করলেও তার অপরাধগুলো আমরা আমলে আনবো না? অবশ্যই আমলে আনার সুযোগ আছে। এটা মনিরা শামীম খুব চমৎকার বলেছেন যে প্রেসিডেন্ট এরশাদের এই নজির আমরা দেখেছি। এরশাদ সাহেব যেই মোশাররফ ভাই বললেন যে রাবার স্ট্যাম্প ছিল, রাবার স্ট্যাম্প বলি আর প্রেসিডেন্ট হিসেবে তার শপথ বলি, সবকিছু কিন্তু সংবিধানের আওতায় খুব চমৎকারভাবে ওনারা বৈধ করে নিয়েছেন, কাগজে কলমে বৈধ। এটা অবশ্যই আমাদেরকে বলতে হবে। তাহলে আজকে যদি সেই বিএনপি যদি সেই পথেই যায় যে সেই বৈধতার প্রশ্নে যে কাগজে কলমে আমরা বৈধ থাকবো, সাংবিধানিকভাবে বৈধ থাকবো, কিন্তু আবার আচরণগত ফেসিস্ট আচরণ হবে, আবার আমরা সেই শেখ হাসিনার পথেই আমরা হাঁটবো, তাহলে তো জনগণ স্বাভাবিকভাবেই এখানে অবশ্যই জনগণকে ভাবতেই হবে স্বাভাবিকভাবেই। জি, আমরা আবার আলোচনায় ফিরবো, একটি বিরতি নিয়ে ফিরছি। আবারও সময় হলো ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গে থাকুন। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। স্বাগত কঠিন কথা সহজের আজকের আয়োজনে। মোশাররফ আহমেদ ঠাকুর, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেছেন, বিএনপি আগামী নির্বাচনকালীন সময়ে তাদের মনোনীত ব্যক্তিকে রাষ্ট্রপতির দায়িত্বে রাখতে চায়, তাই সরকার গঠনের 5 মাস পর রাষ্ট্রপতিকে অপসারণের উদ্যোগ নিয়েছে। এর আগেও রাষ্ট্রপতির পদে সুবিধাজনক ব্যক্তিকে বসিয়ে নির্বাচনকালীন সুবিধা নেওয়ার ইতিহাস বিএনপির রয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তাদের এই পুরনো কৌশলেরই একটি অংশ। কি বলবেন, পুরনো কৌশলে কি আবার আসছে কিনা, যেটি নিয়ে আসলে কামরুল হাসান মিলনও বলছিলেন যে কাগজে কলমে বিএনপি দেখাবে যে তারা সাংবিধানিকভাবে বৈধ, কিন্তু আসলে তারা ফ্যাসিস্টের পথে হাঁটছে। আপনার মতামত কি বলেন? দেখুন, যে বিএনপি প্রথমত প্রতিষ্ঠানকে যে মান্যতা দেওয়া দরকার সেটা দেয়, এবং আমার সুবিধা মতো মান্যতা দেই, সুবিধা মতো মান্যতা দেই না। 8 তারিখে যখন প্রয়োজন দ্রুত মন্ত্রী হয়ে যাওয়া, 2024 সালের 8ই আগস্ট যখন খুব মন্ত্রী হয়ে যাওয়াটা খুব জরুরি, তখন শাহাবুদ্দিনের কাছ থেকে শপথ নিতে কোনো সমস্যা নাই। এর কয়েকদিন পরেই শাহাবুদ্দিনকে মানি না।
এই যে দ্বিচারিতা, কিন্তু তখন কিন্তু এনসিপি বারবার বলেছিল, মানে আমি এনসিপির যেটা নিয়ে আসলে মনিরা শারমিনের কাছে আসছিলাম, যে তারা কিন্তু বারবার এই ধরনের কার্যক্রম চালিয়েছিল যে তারা রাষ্ট্রপতিকে পদত্যাগ করাতে চায়, তারা পদত্যাগ করানোর জন্য নানা কর্মসূচি। সেই সময় আপনি জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ের কথা এর বলছেন অনেক না? বেশ পরে যখন মতিউর না, তারা তখন বঙ্গভবন ঘেরাও করেছিল, তখন বিএনপি তাদের তারা রাষ্ট্রপতির সাক্ষ্য পক্ষে দিয়েছে। অবস্থান নাহিদ করেছিল। ইসলাম ফোন করে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফোন করে বলছেন তোরা এখান থেকে চলে আয়, যে এখানে ঝামেলা লেগে যেতে পারে। আচ্ছা, আমি একটা কথা বলি, আমি এনসিপির দাবি মতো ওই সময় রাষ্ট্রপতি পদত্যাগ করে ফেলতেন যদি, তাহলে রাষ্ট্রপতির দায়িত্বভার কে গ্রহণ করতেন? মাহমুদুর রহমান, যিনি দাঁত কেলাইয়ে হাসেন, হাদির মৃত্যুর পরে লাশ নামাইতেছে যখন কবরে, তখন পেছন থেকে দাঁত কেলাইয়ে হাসেন। মাহমুদুর রহমানকে রাষ্ট্রপতি বানানোর কথা ছিল? নো। এই জন্য বিএনপি দাবিটা মানে নাই। বিএনপি আর ইউনূস পারতেন, ইউনূস তার লোকজনকে নিয়ে বলতে পারতেন, জামাতকে নিয়ে যমুনার কিনারে আর যমুনার অভ্যন্তরে এই দুই পার্টিকে নিয়ে বলতেন শাহাবুদ্দিনকে ধরে নিয়ে আসো, পারতেন তো করেন নাই কেন? বিএনপি তো এই বিষয়ে কিছু বলে নাই। তো সেইখানে আমি আপনাকে বলছি যে এই যে সাংবিধানিক সংকটটা হতো, আমরা হয়তো পরেও জানতে পারবো ভাইয়ের কাছ থেকে, যে ওই সময় যদি শাহাবুদ্দিন পদত্যাগ করতো, যেখানে শিরিন শারমিন আমার হাতে নাই, আমার ডেপুটি স্পিকার শামসুল হক টুকু জেলখানায়, তো টুকুরে জেল থেকে বানাতাম, রাষ্ট্রপতি বানাতাম, এটা সুন্দর হতো। তো এই জন্য আমি আপনাকে বলছি যে আমি সুবিধা মতো মান্যতা দেই, সুবিধা মতো মানি না, এটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে হয় না। আর এই 5 মাস বিএনপি গভর্নমেন্টে আসার 12 দিনের মাথায় একটা বিশ্বব্যাপী যুদ্ধ, এই যে ইরান আমেরিকা যুদ্ধ, 27 দিনের মাথায় একটা হামের প্রাদুর্ভাব নিয়ে, এবং দেশে এবং আন্তর্জাতিক যে সমস্যাগুলি ছিল এগুলো মিট আপ করতে 4-5 মাস কম, একবারেই বেশি সময় না। তো এরপরে রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে, এবং তারা যদি মনে করেন যে ওই সময় তারা, নাহিদ ইসলাম কয়েকদিন আগে বলেছেন বিএনপির ছাত্র আন্দোলনকে, আমাদের এই কথা না মানলে ছাত্র আন্দোলন করে তারা বিএনপিকে পতন ঘটিয়ে দেবেন। বিএনপির পতন ঘটালে তো আপনি তো ভাই গণপিটুনিতে মারা যাবেন। বিএনপির পতন ঘটালে, বিএনপি বহুবার এর আগে অনেকবার রাষ্ট্র ক্ষমতায় আসছে, বিএনপি অনেকবার এই রাষ্ট্র ক্ষমতা থেকে পতনও হয়েছে। আমি পতনই তো ধরবো, রাষ্ট্র ক্ষমতা থেকে আমি বিদায় হয়েছে, পতন হয়েছে। তো বিএনপি হয় নাই, এই গণপিটুনি বা এই ঝামেলা হয় নাই। তো আপনি যা নজির রেখে আসছেন, বিএনপি যদি কালকে কোনো কারণে বিএনপি সরকারের পতন হয়ে যায়, আপনি নির্ঘাত গোপালগঞ্জের মতো অবস্থা হয়ে যাবে আপনার। তার মানে আপনি কি বলতে যাচ্ছেন যে বিএনপি এনসিপি কে ছায়া দিচ্ছে? অবশ্যই এনসিপিকে ছায়া দেই, অবশ্যই এনসিপিকে ছায়া দেই। এনসিপি না, বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে ছায়া দিতে হবে। গভর্নমেন্ট হিসাবে বিএনপির দায়িত্ব এটা, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব প্রত্যেকটা মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। প্রত্যেকটা মানুষের কোনো জানমালের ক্ষতি হলে রাষ্ট্র সেইখানে বাদী হবে, এটাই নিয়ম, রাষ্ট্র প্রসিকিউটর। এবং যেমনটা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক বলেছেন যে সরকার গঠনের 5 মাস পর রাষ্ট্রপতিকে অপসারণের উদ্যোগ নিয়েছে, তাদের নিজেদের পছন্দ মতো রাষ্ট্রপতিকে ক্ষমতায় বসানো, এবং সেই রাষ্ট্রপতির অধীনেই তো আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই পুরনো কৌশল নিয়ে বলছেন, সেই পুরনো কৌশল আপনি হাসিনার রাষ্ট্রপতির অধীনে নির্বাচন করতে পারছেন, আর বিএনপির পার্লামেন্ট করতে যেটাকে আপনি ভোটকে স্বীকার করেন, সেই পার্লামেন্টের নির্বাচিত রাষ্ট্রপতিকে আপনি নির্বাচনের সময় স্বীকার করবেন না? আপনি হাসিনার নির্বাচিত রাষ্ট্রপতির আন্ডারে নির্বাচন করেন নাই? নির্বাচন করেছেন তো আপনার লজ্জা লাগে নাই, সমস্যা হয় নাই? আর এখন আগামীকালকে যদি বিএনপি, সেই লজ্জা তো বিএনপিরও হয় নাই, বিএনপির পার্লামেন্ট, হ্যাঁ আমি তো শাহাবুদ্দিনকে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রপতি হিসেবে মেনেছি, আনুষ্ঠানিক রাষ্ট্রপতি মেনেছি। হ্যাঁ, যে খাম্বা তারেক বলে তাকে আপনার রাষ্ট্রপতি হিসেবে মাইনে নিলেন এতদিন ধরে। খাম্বা তারেক যে বললো যে মেজর জিয়াকে যে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকারই করে, সেই রাষ্ট্রপতিকে আপনারা এতদিন ধরে রাখলেন ভাই। এইটা আপনাদের যে বিচারিতা, এটা আপনারা স্বীকার করেন। মুসার আমলে মুসারদিন, ইসার আমলে ইসারদিন, আগের দিন কি বাতিল হয়ে গেছে। তো ইসার আমলে মুসার আমলে মুসারদিন, ইসার আমলে ইসারদিন। ইসার দিনের সময় আপনি ইসার দিন স্বীকার করছে যে সেই ইমানদার,
মুসার আমলের দিন বাতিল। বিএনপির প্রতি ঈমান আনছে, তাই ঈমান আনছে। সম্মান। এক্স্যাক্টলি, সে তো অসহযোগিতা করে নাই। বিএনপির প্রতি ঈমান শাহাবুদ্দিন আনছে। চুপ্পু কি অসহযোগিতা করছে? না, বিএনপি তাহলে করলে আগের মাফ। সব তত্ত্বাবধায়ক সরকারকে অসহযোগিতা করছে, বিএনপি নির্বাচিত সরকারকে না, মনিরা অসহযোগিতা সাহেবের করছে। বলছেন আগের সব দোষ কি তাহলে মাফ আগের হওয়ার সব কথা দোষ না? মাফ এই হবে। বিষয়ে কি বলবেন? কোনটা? আগের সব দোষ তাহলে মাপ। আগের সে আপনি যে মুনিরা যেটা বলছেন যে কমান্ড রেসপন্সিবিলিটি, রাষ্ট্রপতি হ্যাজ নো কমান্ড রেসপন্সিবিলিটি, কারণ তিনি আনুষ্ঠানিক বেগম রাষ্ট্রপতি। জিয়াকে এই যে জিয়া অরফানেজ মামলায় হচ্ছে তাকে ফাঁসানো, তাকে এতিমের টাকা চোর বলা, এবং সেই সময় উনি দুদকের চেয়ারম্যান ছিল, এই ব্যাপারে আপনি বলেন। তাহলে না, এই 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 দুদকের- রাষ্ট্রপতির প্রতি বিএনপি কিভাবে ঈমান দুদকের আনলো? চেয়ারম্যান- বিএনপি না, থেকে না, দুদকের দ্বিচারী চেয়ারম্যান দল না, আসলে বাংলাদেশে পাওয়া সে খুব কঠিন। দুদকের কমিশনার ছিল। হ্যাঁ। ওই সময় দুদকের এইটা নিয়ে যদি আলোচনা করতে হয়, ওই সময় দুদকের চেয়ারম্যান সেটা কে নিয়ে ছিলেন, তদন্ত করুক। দুদকের আদার তাও তো- কমিশনার কে ছিল, তাও তো- ওইটা নিয়ে কথা হতে পারে। হ্যাঁ, বাট বিএনপি সেটা আপনারা তদন্ত কমিটি গঠন করেন, তাকে ভাই, বিচারে না, আওতায় আনেন। সেটা কেউ নিয়ে কিন্তু দায় আইনমন্ত্রী পরিষ্কার বলেছেন যে না, আপনি না, যে ইসলামী স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাংক তো তা বলেন নাই। স্বরাষ্ট্রমন্ত্রী বলেননি, কিন্তু Exactly. আইনমন্ত্রী কিন্তু বলেছেন যে এইগুলো আসলে তদন্ত করা হচ্ছে, এগুলো যাচাই বাছাই করা হচ্ছে। বিএনপি থেকে যারাই আসলে কথা বলবেন এখন, তাদের আসলে এই জিনিসটা আসলে ব্যালেন্স করে বলা উচিত কিসের? যে তাকে আসলে তার যে আগের যে যত ধরনের হচ্ছে অপরাধ, সেগুলো না। তদন্ত করে অবশ্যই তাকে হচ্ছে মানে দায় মুক্তি দেওয়ার সুযোগ নাই, অন্তত তাকে না, আসলে আইনের আওতায় এখানে আনা লাগবে। সে যখন কমিশনার ছিল, ওই সময়ের দুদকের ওইটা আলোচনা করলে দুদকের যে চেয়ারম্যান ছিলেন তাকে ধরতে হবে, দুদকের আদার্স একজন কমিশনার আছেন, এরা সহ টোটাল দুদকের কমিশনকেই ধরতে হবে। শুধু শাহাবুদ্দিন চুপুর একা দায়, এটা বিএনপি তারেক রহমান সেই দিন বলেছেন যে তার মাকে ইউনাইটেড হসপিটাল অ্যাম্বুলেন্স দেয় নাই, সেইটার প্রতিশোধ তিনি নেন নাই। আমরা যদি এখন ব্যক্তিগত প্রতিশোধ না নিতে পারে। তাই বলে আমরা যে সেটা তাকে মাফ করে দিব, তাকে এখন দায় মুক্তি দেব, তা না। হাসিনার মতো যদি প্রতিশোধের কারখানা খুলে বসি, হ্যাঁ। যে কে কে করছে, 1400 আমার শহীদ বাবাকে কে পরিবার, করছে, আমারে কে করছে, না, সব কিন্তু তারেক নতুন রহমান- বাংলাদেশের তো আসলে তারেক সংস্কৃতি রহমান এটাই যদি ছিল। নিজে ব্যক্তিগত নতুন ভাবে- বাংলাদেশের মানে সংস্কৃতি এটা জুলাই না। অভ্যুত্থানের পর- নতুন না, বাংলাদেশের সংস্কৃতি আমরা যাতে আবার ফ্যাসিস্টদের হাতে না যাই, সেটাই। শোনেন, তারেক রহমান ব্যক্তি, তিনি খুবই মহানুভব, তিনি তার মায়ের প্রতি যে অন্যায় হওয়ার সেই প্রতিশোধ নেবেন না, তার ভাইয়ের প্রতি হওয়া অন্যায়ের প্রতিশোধ নেবেন না, কিন্তু 1400 শহীদ পরিবার, আজকেও আমরা একটা শহীদ পরিবারের কাছে গেছিলাম, এই উত্তরাতে যে 11টা শহীদ পরিবার আছে তাদের সাথে আমরা আজকে দেখা করেছি। তাদের মধ্যে যে শহীদ জয়, তার মা আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং আমার হাত ধরে বলেছে যে আমার ছেলের বিচারটা কইরো। এখন তারেক রহমান সেটা মহানুভব হতে পারে, না, না, কিন্তু বিএনপি কি বলেছে 1400 শহীদ পরিবার যে সেটা ছাড়বে জুলাই না। শহীদদেরকে বিচার করে, এবং তারা- বিচারে মাফ করে দিবে? না, এই রাষ্ট্রপতি তো সেই হিসেবে এইটাই conflicted। বলছে। লন্ডনে গিয়া আপনারা তো দায় মুক্তি দিচ্ছেন, লন্ডনে আপনারা গিয়া কেন দায় মুক্তি প্রথম দিবেন? বলেছেন যে জামায়াতে ইসলামের আমির যে আমাদের বারবার খালি সারাক্ষণ ফ্যাসিস্ট বলতে ভাল লাগে না, আমি সাধারণ ক্ষমা করে দিলাম আওয়ামী লীগকে। না, না, এটা বলে নাই। বলছে নো বলছে না, না, সাধারণ ক্ষমা তো একজন রাজনৈতিক দলের নেতা করতে পারে না। উনি যেটা বলছেন সেটা হচ্ছে যে আমাদের উপর ব্যক্তিগতভাবে যত অন্যায় করা হয়েছে, যত অত্যাচার করা হয়েছে, ব্যক্তিগতভাবে সেটা মাফ করা হলো, কিন্তু যেটা রাষ্ট্রের প্রয়োজনে যে বিষয়টা হচ্ছে, এটা তো আসলে উনি মাফ করেন নাই। এই ভুল ব্যাখ্যা কিন্তু আপনারা আসলে আগে থেকেই করেন। আমার মনে হয় যাই হোক, ভুল ব্যাখ্যা। না, আমরা- ব্যক্তিগতভাবে আপনি যেমন তারেক জিয়া ব্যক্তিগতভাবে মাফ করতে পারেন, কিন্তু রাষ্ট্রের প্রয়োজনে, যেখানে রাষ্ট্রকে ফ্যাসিস্ট রাষ্ট্র হিসেবে আমরা দেখেছি, রাষ্ট্রের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন, রাষ্ট্রকে বিকিয়ে দেওয়া এবং ভারতের একটা অঙ্গরাজ্য হিসেবে প্রমাণ করা, সেই ক্ষেত্রে তো এই জাতি ছাড় দিবে না, এটি স্বাভাবিক। জি, কামরুল হাসান মিলন, বিএনপি সরকার ক্ষমতায়, বিএনপি যাকে রাষ্ট্রপতি নির্বাচন করুক, ক্ষমতায় থাকাকালীন বিএনপি যদি কোনো ধরনের বিতর্কিত কর্মকাণ্ড করে, সেই দায় কি তাহলে রাষ্ট্রপতির হবে? কি বলবেন, ছোট্ট করে জানতে চাই, একদম শেষ পর্যায়ে আমরা। জি, বিএনপি সরকার এখন তো ক্ষমতায়, সেই ক্ষেত্রে আমরা যেই পুরনো কৌশল নিয়ে কথা বলছিলাম, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক যেমনটা বলেছেন যে বিএনপিকে সুবিধা দিতেই আসলে তারা সরকার গঠনের 5 মাস পর তারা এবার নতুন রাষ্ট্রপতি নির্বাচনে যাচ্ছেন। সেই ক্ষেত্রে বিএনপি যাকেই রাষ্ট্রপতি হিসেবে নির্বাচন করুক, যেই নির্বাচিত হোক না কেন, ক্ষমতায় থাকাকালীন বিএনপি যদি ধরে নিচ্ছি যদি কোনো বিতর্কিত কর্মকাণ্ড করে, সেই দায় কি তাহলে রাষ্ট্রপতির থাকছে কিনা? না, ব্যক্তিগতভাবে রাষ্ট্রপতির তো অবশ্যই দায় আছে, এখানে দায় আছে, এইজন্য 30 সেকেন্ডে শেষ করবেন, আমি মনিরা শারমিনের থেকে একটু আচ্ছা, বক্তব্য শুনবো। রাইট। এখানে রাষ্ট্রপতি হিসেবে উনি যে অভিভাবকত্বের ভূমিকা রাখার কথা ছিল, সেখানে যদি উনি রাখতে না পারেন, এই দায়টা ওনার উপরই পড়বে, এটাই স্বাভাবিক। জি, মনিরা শারমিন, দেখেন, এখানে হচ্ছে প্রথমত হইলো এই যে 8 তারিখ হলো শপথ নিতে ভালো লাগে, ভাই যেটা বললেন, 8 তারিখ যদি আসলে আমরা শপথ না নিতাম, তাহলে যদি আমরা আর্মির হাতে ক্ষমতা তুলে দিতাম, তখন এটা আমার প্রশ্ন, আর্মির হাতে যদি ক্ষমতা যেত, তাহলে কি আজকে এই যে সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করলো, সেটা সম্ভব হতো না। এখানে হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে 5 মাস পরে, এটা খুব স্বাভাবিক ব্যাপার যে 5 মাস পরে তারা আসলে এই
এই বিএনপির দলীয় রাষ্ট্রপতিকে আসলে নির্বাচনের সময় রাখার জন্যই আসলে তারা এই 5 মাস অতিবাহিত করেছে এই শাহাবুদ্দিনকে দিয়ে, কারণ ওই যে প্রয়োজনে আসলে তারা জাস্ট শাহাবুদ্দিনকে ইউজ করেছে, সে একটা পলিটিক্যাল টুল হিসেবে ইউজ হয়েছে। এবং এখানে ঘটনা হচ্ছে যে প্রয়োজনে ভাই বলছেন 5 মাসের মধ্যে মানে এর মধ্যে তারা নানান কাজে ব্যস্ত ছিল, মানে আন্তর্জাতিক সমস্যা এই সেই যুদ্ধ টুদ্ধ ওনারা মপ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পাল্টায় ফেলতে পারছেন, আর হচ্ছে রাষ্ট্রপতি পাল্টায় ফেলতে পারেন না। এখন এই যখন অবস্থা, তখন আমি শুধু বলতে চাই যে আসলে জুলাই সনদে আমরা যেভাবে করে রাষ্ট্রপতিকে নির্বাচন করব গোপন ব্যালটের মাধ্যমে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষে যে নিয়মটা ছিল সেভাবে করে যদি আসলে নির্বাচন করতে পারতাম তাহলে কোনো দায় থাকতো না, কিন্তু যখন এটা আবার বিএনপির দলীয় রাষ্ট্রপতি তখন কিন্তু তার দায়টা থাকবে। জি জি, আপনাদের তিনজনকে ধন্যবাদ আজকে আমাদেরকে এসে সময় দেওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আমরা চেষ্টা করেছি জটিল বিষয়গুলোকে সহজ করে বলতে, কারণ সুশাসন, সুব্যবস্থা, গণতন্ত্র টিকে থাকে প্রশ্নে আর পরিবর্তন আসে বোঝাপড়ায়। সময় এখন আপনার ভাববার, প্রশ্ন করার। আবারও দেখা হবে। শুভরাত্রি।